রাশেদ খানকে অ্যাসাইনমেন্ট দিয়েছে, আচ্ছা মতন উল্টাপাল্টা বলবা। যদি এটাতে 100 মার্ক পাও তাহলে আমি তোমাকে আমার জুতা টানার দায়িত্ব দিব। নাসিরউদ্দিন পাটোয়ারি এখন ভাইরাল রোগে ভুগতেছে। যেহেতু নাসিরউদ্দিন পাটোয়ারি আপনার বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই, কিন্তু এই বৈরিতার সম্পর্কটা আসলে কেন তৈরি হলো? এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি ফেল করলো এই গালিগালাজ করার কারণে, শেখ হাসিনা নির্বাচনী টোপ দিয়েছে, আমাদেরকে অফার করেছে, আমাদেরকে এমপি বানিয়ে দিবে। গণঅভ্যুত্থানে বিএনপির অগ্রগণ্য ভূমিকা আছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারও অগ্রগণ্য ভূমিকা আছে। জামাত এই মুহূর্তে সুখে আছে, তো জামাতের ভিতরে এখন সেই শয়তানি পেয়ে বসেছে। শেখ হাসিনা যদি দেশে ফেরে তাহলে সে তো গ্রেপ্তার হবে, এরপরে তার ফাঁসি হবে। আচ্ছা, কোনো মানুষ কি ফাঁসির কাস্টে ঝোলার জন্য দেশে ফেরে? পাগল ছাড়া আসলে এই কথা কেউ বলে না। নাসিরউদ্দিন পাটোয়ারিরা রাজনীতিকে আসলে ক্যান্সারে আক্রান্ত করেছে। জনাব তারেক রহমানের সাথে মেজর জেনারেল ইব্রাহিম সাহেবের একটি কথোপকথন, যেটি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মিডিয়াতে এসেছিল, এটার যে নেপথ্যে সেটি কিন্তু আমি ছিলাম। আচ্ছা, তিনি বললেন যে আপনি আমাদের বাসায় এসে, মানে মন্ত্রীপাড়ায় এসে নাহিদের কাছ থেকে, আসিফের কাছ থেকে আপনি প্রায় 5 লাখ করে টাকা নিয়ে যেতেন। আমি তো তার এই বক্তব্য শুনে অবাক হলাম। আমার কাছে মনে হলো যে সে রেকর্ড করতেছে, হয়তো এটা রেকর্ড করে ছেড়ে দিবে আমার চরিত্র হনন করার জন্য। যারা আজকে বলছে আমাদের কারণে আপনি প্রধানমন্ত্রী, আমাদের কারণে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, যারা বলছে তাদেরকে প্রত্যাখ্যান করে বিএনপিকেই মানুষ ভোট দিয়ে ক্ষমতা এনেছে। তো এইভাবে আসলে ইতিহাসের বিভিন্ন সময় আমি ভূমিকা রেখেছি। প্রিয় দর্শক, বাংলাভিশন পডকাস্টে আপনাদের সাথে আছি আমি হাসনাত জুবায়ের। আজকে আমার সাথে এমন একজন মানুষ আছেন, আপনারা সাধারণত আমার সাথে মিডিয়া ব্যক্তিত্ব কিংবা ছবি অঙ্গনের মানুষদের দেখে অভ্যস্ত, কিন্তু আজকে আমি একেবারেই ভিন্ন ধর্মী একজন মানুষের সাথে আড্ডা দিব। আজ আমার সাথে রয়েছেন বর্তমান সময়ের একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব। আমার সাথে আছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। রাশেদ ভাই, আপনাকে পডকাস্টে স্বাগত। কেমন আছেন? ধন্যবাদ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। শুরুতেই একটা বিষয় নিয়ে আমরা শুরু করতে চাই, সেটি হচ্ছে যে সম্প্রতি আপনি প্রধানমন্ত্রীর সহকারী নিযুক্ত হয়েছেন, রাজনৈতিক সহকারী। কেমন লাগছে এবং আপনার রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব বা কাজ কী? আচ্ছা, সবাইকে শুভেচ্ছা। দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী অনেককে তার বিশেষ সহকারী হিসেবে বিভিন্ন দায়িত্ব প্রদান করেছেন। কাউকে শিক্ষা, কাউকে প্রবাসী, আর আমাকে তিনি রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব দিয়েছেন। আমার দায়িত্ব একটু কঠিন, যেহেতু বিএনপি রাজনৈতিক দল এবং রাজনৈতিক বিষয়ে কথা বলা, ন্যারেটিভ, কাউন্টার ন্যারেটিভ, আলোচনা সমালোচনা। দেখেন, মানুষ যত কথা বলে তত ভুল হয়। আমার কাজটাই কথা বলা, আমার দায়িত্বই কথা বলা। তো সেক্ষেত্রে আমার কাজটা অনেক কঠিন। তারপরেও যেহেতু 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, 24 সালের গণ অভ্যুত্থানে ভূমিকা রাখা, এরপরে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে নির্বাচন আদায়ের জন্য বিশেষ ভূমিকা রাখা, মোটামুটি 8 বছরের একটা রাজনৈতিক অভিজ্ঞতা আমার আছে। এবং এটা সক্রিয়ভাবে বাংলাদেশে যদি আপনি এইভাবে দেখেন যে 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, যেটা গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট, সেই সময় থেকে আজ অবধি আমি সবসময় ভোকাল থাকার চেষ্টা করেছি। কখনো 24 সাল পর্যন্ত স্বৈরাচারের বিরুদ্ধে, এবং গণ অভ্যুত্থানের পরে যারা আসলে নির্বাচন না দিয়ে ক্ষমতায় থেকে আরেকটি ফখরুদ্দিন মঈনুদ্দিন হতে চেয়েছিল তাদের বিরুদ্ধে। সব মিলে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, এজন্য আমি তার প্রতি কৃতজ্ঞ। 2018 সালের কোটা সংস্কার আন্দোলন এবং 24 সালে আমাদের যে ভূমিকা, যে সময় কোটা আবার ফিরে আসলো, তো আমার কাছে মনে হলো যে হাসিনা একসময় এই আন্দোলনে বাধা দিবে, তো বাধা দিলে বাঁধবে লড়াই। সেই লড়াইয়ের প্রস্তুতি আমাদের মধ্যে ছিল। যেহেতু আমি এই সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ছিলাম, বিএনপির সাথে গণ অধিকার পরিষদের যুগপৎ আন্দোলনের সম্পর্ক ছিল, সেই কারণে আমি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ, তাকে বলেছিলাম, বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ওই সময় তিনি অ্যাক্টিং চেয়ারম্যান ছিলেন, তো
ওই সময় তিনি কথা বলেন জনাব সালাউদ্দিন আহমেদ, এবং আমার যে মেসেজ সেটি পৌঁছে দেন। এরপরে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমি এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জনাব নুরুল হক নূর, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির, আমরা একসাথে সমন্বয় করে অনেক কাজ করেছি এবং এগুলো সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে, এবং এর সমন্বয়টা করেছে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ। অর্থাৎ 18 সাল থেকে 24 সাল পর্যন্ত আমার একটা দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের ভূমিকা আছে, এবং আমি নিজেকে ধন্য মনে করি যে বাংলাদেশে যিনি প্রধান রাজনৈতিক নেতৃত্ব, জাতিকে দিক নির্দেশনা দিচ্ছেন, জাতিকে পরিচালনা করছেন, তার সাথে থেকে তার নেতৃত্ব মেনে কাজ করার সুযোগ হয়েছে। এবং বাংলাদেশের একজন মেধাবী নেতৃত্ব, যোগ্য নেতৃত্ব, যিনি আইন, সংবিধান, একই সাথে জনগণের ভাষা বোঝেন, সেই জনাব সালাউদ্দিন আহমেদ, তার সাথেও থেকে কাজ করার সুযোগ হয়েছে। এজন্য আমি নিজেকে ধন্য মনে করি যে আমার এই অল্প বয়সে আমি অনেক বড় মাপের পলিটিশিয়ান, তাদের দোয়া পেয়েছি এবং তাদের সাথে কাজ করার সুযোগ পেয়েছি। দেখেন যে প্রবলেমটা ছিল, যেমন আমি 19 সালে ডাকসু নির্বাচন করলাম, সেই নির্বাচনে আমি জিএস পদে জয়ী হয়েছিলাম, তো আমাকে ঘোষণা করলো না। স্বাভাবিকভাবে আমি একটু ক্ষুব্ধ হয়েছিলাম, হতাশও হয়েছিলাম বটে, তবে আমার পলিটিক্যাল জার্নি আমি কখনোই থামিয়ে দিইনি। এবং 24 সালে আমাকে এবং নুরুল হক নূরকে মেজর জেনারেল ইব্রাহিম সাহেবের বাসায় আমাদেরকে অফার দেওয়া হলো ডিজিএফের পক্ষ থেকে যে আপনারা নির্বাচনে আসেন। আমি ওই সময় যেটি করেছিলাম, মেজর জেনারেল ইব্রাহিম সাহেবের বাসা থেকে সরাসরি বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান সাহেবের বাসায় চলে গিয়েছিলাম এবং তাকে বললাম যে ভাই, এই ঘটনাগুলো ঘটতেছে, যারা যুগপৎ আন্দোলনে আপনাদের সাথে ছিল তাদেরকে আসলে শেখ হাসিনা নির্বাচনী টোপ দিয়েছে, আমাদেরকে অফার করেছে, আমাদেরকে এমপি বানিয়ে দিবে। আপনি জনাব তারেক রহমানের সাথে একটু মেজর জেনারেল ইব্রাহিম সাহেবের কথা বলিয়ে দেন। নিশ্চয়ই আপনারা একটি অডিও শুনেছিলেন যে জনাব তারেক রহমানের সাথে মেজর জেনারেল ইব্রাহিম সাহেবের একটি কথোপকথন, যেটি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মিডিয়াতে এসেছিল। এটার যে নেপথ্যে সেটি কিন্তু আমি ছিলাম। আচ্ছা। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বর্তমানে, যিনি জনগণের দায়িত্বে রয়েছেন, জনাব তারেক রহমান, তিনি চেষ্টা করেছিলেন, তো হয়তো তিনি জানেন কিনা জানি না, যে আসলে এটার নেপথ্যে আমি ছিলাম। আচ্ছা। নজরুল ইসলাম খান সাহেবকে আমি বলেছিলাম কথা বলিয়ে দেওয়ার জন্য। তো এইভাবে আসলে ইতিহাসের বিভিন্ন সময় আমি ভূমিকা রেখেছি। বিশেষ করে এই যে 24 সালে যে সময় কোটা ফিরে আসলো, তো আমার ক্ষুদ্র মস্তিষ্কের মধ্যে চিন্তা আসলো যে কোটা আন্দোলন শুধু কোটা আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। হাসিনা এই আন্দোলনে বাধা দিবেই। আমাদের জন্য, বিশেষ করে আমরা যারা রাজনৈতিক কর্মী, আমাদের জন্য সুযোগ সৃষ্টি হবে। বাধা দিলে পাল্টা লড়াই শুরু করতে হবে। আর লড়াইটা আমাদের আসলে শুরু করার ন্যায্যতাও ছিল, কারণ 16 জুলাই গুলি চালিয়ে শেখ হাসিনা 6 জনকে হত্যা করে। তো এরপরে তো আর পিছনে তাকানোর সুযোগ নাই, লড়াইটা কন্টিনিউ করতে হবে। আমরা অনেক কথা বলবো, আমরা আপনার ব্যক্তি জীবন, আপনার রাজনৈতিক জীবন, নানা বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে একটা বিষয় আমি শুরুতে একটু জানতে চাই, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, এমন একটি বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় থেকে দেশের তাবড় তাবড় রাজনৈতিক ব্যক্তিত্বরা উঠে এসেছেন। আপনি সেই বিশ্ববিদ্যালয়ে পড়েছেন এবং আপনার জন্ম বা বেড়ে ওঠা ঝিনাইদহ, এবং আপনি 90 দশকের প্রতিনিধি, আমি একজন 90 দশকের প্রতিনিধি, আমরা বয়স বিবেচনায় প্রায় সমবয়সী। আমি একটু আপনার ছোটোবেলাটা জানতে চাই, আপনার সেই ছোটোবেলাটা কেমন ছিল? আমি সেটি বলবো, তার আগে আমার যে বক্তব্য ছিল সেটি শেষ করি। তো এইভাবে কিন্তু যে সময় আসলে হাসিনা গুলি চালিয়ে মানুষ হত্যা শুরু করলো, তখন আসলে মূল রাজনৈতিক যে লড়াই সেটি করতে হয়েছে। এবং ওই সময় রাজনৈতিক যে সমন্বয় ছাত্রদের সাথে সম্পৃক্ত থাকার জন্য, হাসিনাকে ফাইট দেওয়ার জন্য, সেটা আবার বিএনপি করেছে। গণঅভ্যুত্থানে বিএনপির অগ্রগণ্য ভূমিকা আছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারও অগ্রগণ্য ভূমিকা আছে, এবং এগুলো জনগণ জানে। জানার কারণেই কিন্তু যারা আজকে বলছে আমাদের কারণে আপনি প্রধানমন্ত্রী, আমাদের কারণে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী,
যারা বলছে তাদেরকে প্রত্যাখ্যান করে বিএনপিকেই মানুষ ভোট দিয়ে ক্ষমতা এনেছে। তার মানে জুলাই গণঅভ্যুত্থানে যদি বিএনপির দুর্বল ভূমিকা থাকতো, মানুষ কি আসলে বিএনপিকে ক্ষমতায় আনতো? নিশ্চয়ই না। বিএনপির গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, মানুষের কাছে দৃশ্যমান, যে কারণে মানুষ বিএনপিকে ভোট দিয়েছে। আর যারা এই ধরনের বড় বড় কথা বলছে, 18 মাসে তাদের কেলেঙ্কারি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, বন্দরের উপদেষ্টা হওয়া, এপিএসদের কেলেঙ্কারি, পিওদের কেলেঙ্কারি, এরপরে নিজের এলাকায় উন্নয়ন বরাদ্দ নিয়ে যাওয়া, বৈষম্য সৃষ্টি করা এবং ক্ষমতায় থেকে একটি কিংস পার্টি গঠন করা, নানান কিছু মানুষ দেখেছে। এই কারণে আমি মনে করি মানুষ ক্ষুব্ধ হয়ে তাদেরকে বর্জন করেছে এবং বিএনপিকে গ্রহণ করেছে। এবং এর মূলে আমার কাছে মনে হয়, দেখেন আমাদের প্রধানমন্ত্রী তিনি মালয়েশিয়ায় গিয়েছিলেন, সেখানে মালয়েশিয়ার আপনার প্রধানমন্ত্রী তার ফেসবুক পেজে একটি ভিডিও ছেড়েছেন এবং সেখানে যে গানের বাংলাদেশের জাদু, মানে গানটা মহাজাদু। জাদু, মহাজাদু। না তো আজকে মাননীয় প্রধানমন্ত্রীর যে জাদু, এই জাদু মানুষকে মুগ্ধ করছে। তিনি বিনয়ী, আন্তরিক, মানুষকে সম্মান করেন, তার ভিতরে পারিবারিক শিক্ষা রয়েছে, মূল্যবোধ রয়েছে, তিনি মানুষকে গুরুত্ব দিতে জানেন। এটা তিনি প্রতিফলন একজন আমরা সাধারণ মাঠ পর্যায়ে মানুষের দেখতে মধ্যেই পাচ্ছি, right? থাকার চেষ্টা করছেন, মানুষের সাথে জেমে চলে যাওয়া। আপনি কি এটা কল্পনা করতে পারেন যে বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী তিনি এইভাবে এতটা দুর্বল প্রোটোকল নিয়ে তিনি মানুষের সাথে তিনি মিশতেছেন, যাচ্ছেন? ওদিনকে একজন সিএনজি চালকের বক্তব্য শুনলাম, তিনি বলছেন যে হাসিনার সময় তো আমরা ঘন্টার পর ঘন্টা সিএনজি নিয়ে অপেক্ষা করেছি, মাঝে মধ্যে মানে মনের মধ্যে গালি এসেছে, দিতে পারি নাই। এখন তো আমরা বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে আমরা একসাথে যেতে পারি। তিনি যাচ্ছেন তার গাড়ি নিয়ে, আমি পাশ দিয়ে যাচ্ছি সিএনজি নিয়ে। তো এই যে পরিবর্তন, যারা বলছে যে কোনো পরিবর্তন হয়নি, জামাতের আমিরের বক্তব্য শুনলাম যে ফেসিবাদী সরকারের হুবহু ফটোকপি বিএনপি সরকার। তো হুবহু ফটোকপি, গুম আছে, খুন আছে, ক্রসফায়ার আছে, নিপীড়ন আছে, মামলা আছে। এই যে আপনি বলতে পেরেছেন যে ফেসিবাদী সরকারের হুবহু ফটোকপি, এই কথা কি আওয়ামী লীগের সময় বলতে পেরেছেন? তার মানে কি? তার মানে জামাত এই মুহূর্তে সুখে আছে। আর আমাদের বাংলাদেশি যারা আমরা আছি তাদের প্রবলেমটা কি জানেন? যে আমরা সুখে থাকলে আমাদের ভূতে কি লাই, মানে শুধু ভিতরে শয়তানি কাজ করে, যেটা কর সেটা কর। তো জামাতের ভিতরে এখন সেই শয়তানি পেয়ে বসেছে। জামাতের আমিরের মাথার মধ্যে শুধু ঘুরপাক খাচ্ছে, আরে আমি তো ফেসবুকে সরকার গঠন করে ফেলিয়েছিলাম, আমি হয়েছিলাম প্রধানমন্ত্রী, তো আমাকে ফেসবুকে প্রধানমন্ত্রী ঘোষণা দেওয়ার পরেও, আমাকে জনগণ ফেসবুকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করার পরেও আজকে জনগণের প্রধানমন্ত্রী তো জনাব তারেক রহমান। সুতরাং এই সরকারকে বিতর্কিত করো, মিথ্যাচার করো, এই সরকারকে ফেসিবাদ আখ্যা দাও। তো আপনি তো গণ অভ্যুত্থানের পরপরই বিএনপি সরকারকে বা বিএনপিকে বলছিলেন না যে এক ফেসিবাদকে হটিয়ে আর এক ফেসিবাদকে ক্ষমতায় আনবো না, বিএনপি নব্য ফ্যাসিস্ট, বিএনপি চাঁদাবাজ বলছিলেন তো। আর আপনি তো ফেরেস্তা দরবাল। তিনি আমাকে নিয়ে অনেক সমালোচনা করেছেন, আমাকে বলেছেন যে এখন আর আপনার মানে বিসিএস পরীক্ষা দেওয়া লাগবে না, 3 মাসের রাজনৈতিক প্র্যাকটিস করলে আপনি বিসিএস ক্যাডার হয়ে যাবেন। দেখেন, এত বড় নেতা একটা দলকে নেতৃত্ব দিচ্ছেন, তিনি জানেন না যে একজন রাজনৈতিক সহকারী এটা আসলে রাজনৈতিক পোস্ট, রাজনৈতিক নিয়োগ। এবং আমার মর্যাদা সচিব পদমর্যাদা, মানে একজন সচিব যে ধরনের সম্মান পান আমি ওই ধরনের রাষ্ট্রীয় সম্মান পাবো, কিন্তু আমার এই পোস্ট এটা আসলে মানে ওই আমলাদের পোস্টের মতো না, আমি ওই টাইপের না। তো তিনি আমাকে দেখেন, যখন আমার কথাগুলো তার ভাল লাগতেছে না, মানে কাউন্টার তো জবাব নাই, যে সময় আমি বলি এত শরিয়া আইন কায়েম করতে চান, তাহলে বিদেশিদের সাথে বৈঠক করে কেন বললেন যে আমরা ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করব না? তারপরে দেখেন নাই যে প্রেস ব্রিফিং করেছিল আন্তর্জাতিক একটা কমিউনিটি, তারা সরাসরি জামাতের আমিরের সাথে বৈঠক করার পরে তারা প্রেস ব্রিফিং করে বললো যে জামাতের আমির আমাদেরকে জানিয়েছে তারা ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করবে না, বলছে না? আপনিও তো শুনছেন। তাদের সব থেকে বুদ্ধিভিত্তিক চর্চা করে এবং জ্ঞানী একজন নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তিনিই তো বিদেশিদের সাথে বৈঠক করে বললেন যে আমরা ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবো না, নিজের মুখে বলেছে। সেই জামাতের অনেকে এখন তারা সংসদে দাঁড়িয়ে বলছে আল্লাহর আইন চাই, কোরআনের আইন চাই, মানে বিদেশিদের সাথে বৈঠক করার সময় আল্লাহর আইন আর কোরআনের আইন ভুলে যান। আর জনগণকে মানে মূর্খ মনে করেন না, জনগণকে বিভ্রান্ত করার জন্য বলেন যে আমরা কোরআনের আইন চাই।
ওই যে জোট করলো না, বললো যে এটা আসলে ইসলামিক ভোট বক্স, মানে সব ইসলামিক ভোট একটা বাক্সের মধ্যে যাবে। দেখেন ক্ষমতার জন্য জামাত ইসলাম কিভাবে ইসলামকে পণ্য বানিয়েছে। আমার ইসলাম, আপনার ইসলাম, আমাদের ইসলাম, এই ইসলামকে কিভাবে আজকে তারা তাদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে মানুষকে বিভ্রান্ত করার জন্য ব্যবহার করছে। তো যখন আমি ব্যাখ্যা, বিশ্লেষণ, তথ্য উপাত্ত, যুক্তি দিয়ে আমার কথাগুলো জাতির সামনে হাজির করি, তখন তো জামাতের আমিরের খুব কষ্ট লাগে। আরে আমাদের রাজনীতি তো সব শেষ করে দিচ্ছে, সুতরাং এই মানুষটিকে বিতর্কিত করো। তার মতন মানুষ এই ভাষায় আমাকে নিয়ে কটাক্ষ করেছে, অত্যন্ত দুঃখজনক। আরেকজন ব্যক্তিত্ব, বর্ষিয়ার নেতা কর্নেল অলি আহমেদ, তিনি গতকাল বলেছেন বাপ মায়ের পরিচয় নাই, জাতীয় নেতাদের নিয়ে সমালোচনা করে। আচ্ছা, আমার বংশে আমি আসলে একমাত্র গ্র্যাজুয়েট। আমার 14 বংশে, নানির বংশ, নানার বংশ, তারপরে আমার দাদা দাদির বংশ, একমাত্র। কিন্তু আপনি আমার পরিচয়টা জানতে চাইলেন যে আপনার উত্থান ছোটবেলায়, এবার সেখানে আসি। দেখেন, মনে করেন যে আমার বাবা মা আরেকজনের বাবা মায়ের মতন এইভাবে জাতীয় পর্যায়ে পরিচিত না। গ্রামের মানুষ, লেখাপড়া কম জানে। আমি সংগ্রাম করে বড় হয়েছি। আমি একজন শ্রমিকের সন্তান হিসেবে আমি এই পর্যন্ত এসেছি। বাংলাদেশের নির্বাচিত সরকারের রাজনৈতিক সহকারী হয়েছি, এটাকে আমার জন্য গর্বের না? আর একজন সাহেবের সন্তান, সোনার চামচ মুখে দিয়ে বড় হয়েছে, কোনো কষ্ট ছিল না, দুঃখ ছিল না, তাই না? রাজার হালে বড় হয়েছে। বলেন তো যে আমার জীবনের যে অর্জন, আর যিনি এই ধরনের সুযোগ সুবিধা পেয়ে আমার সম মর্যাদা ভোগ করছেন, দুইজনের মর্যাদা, সম্মান, অর্জন এক হইতে পারে? না, ডেফিনেটলি সেই জায়গাতে আমি ছোটবেলায় খাবারের কষ্ট করেছি। এমনও হয়েছে যে বাড়িতে খাবার ছিল না। আমাদের ওইখানে একটা হাজি পরিবার আছে, মারা গেছে দুজনই। তাদের বাসায় গিয়ে আমার মার সাথে পান্তা ভাত এবং মানে এক ধরনের পচা ভাত বলা যায়, পান্তা ভাত, কাঁচামরিচ এবং গোলমরিচ, এটা দিয়ে খেয়েছি। তো এইভাবে সংগ্রাম করে এই পর্যন্ত এসেছি, তাই না? আমার জীবনে অনেক চড়াই উতরাই পেরিয়ে এই পর্যন্ত এসেছি। তো এই যে আমার বাবা মাকে আপনি চিনতেন না, মানে আমার বাবা মায়ের মনে করেন যে পরিচয় নাই, তো আমি আমার বাবা মায়ের পরিচয় ছাড়াই তো এই পর্যন্ত এসেছি, এইটা তো গর্বের বিষয়। তো বাপ মায়ের পরিচয়ে কেন বড় হইতে হবে বলেন? বাপ মা এই যে আমাকে বড় হওয়া শিখিয়েছে, এইটাই তো তাদের জন্য অনেক কিছু। দেখেন 18 সালে যে সময় আমি জেলে গিয়েছি কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে, তখন ঢাকার রাজপথে আমার মুক্তির দাবিতে আন্দোলন করেছে আমার বাপ মা, আমার পরিবার এবং আমার সাথে যারা অ্যারেস্ট হয়েছিল তাদের পরিবার। তার মানে কি এই 18 সালের কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে গণঅভ্যুত্থান সৃষ্টি হয়েছে। যে সময় কোটা ফিরে আসলে আমরা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছি। সব মিলিয়ে যদি আমার বাপ মা আমার মুক্তির দাবিতে আন্দোলন না করতেন, আমাদের মুক্তি হইতো না। আর রাশেদ খান, নুরুল হক নুররা যদি রাজপথে না থাকতো, আপনাদের মতন কর্নেল অলি সাহেবরা তারা আজকে এই ভাষায় আমাদের বাপ মায়ের পরিচয় নাই, এই ধরনের জঘন্য ঘিন্ন কথাবার্তা বলতে পারতেন না। দেখেন আমি আসলে মানে কি বলবো, মানে তারা যে ভাষায় আমাদেরকে কথা বলছে, এখন এই ভাষাগুলো যদি আমরা আসলে রিপ্লাই করতে যাই, কাউন্টার দিতে যাই, তাহলে আসলে এই ধরনের নোংরা ভাষার কাউন্টার তো মিষ্টি ভাষা দেওয়া হয় না। মানে আপনি আমাকে মানে ইট মারবেন আর আমাকে বলবেন যে ভাই আপনি সবসময় মিষ্টি মারেন, তাই না? হয় না তো। জামাতের আমির আর কর্নেল অলি সাহেবরা তো বর্ষিয়ার নেতা, তারা যেভাবে যে ভাষায় কথা বললেন বাপ মাকে তুলে, তো তাদের সাথে আমার কি খুব মিষ্টি ভাষায় কথা বলতে হবে? আপনি বলেন, বলা যায়, বের হয়। যদিও আমি তাদেরকে অসম্মান করতে চাই না, সম্মান করতে চাই। মূলত এই বুড়ো বয়সে তাদের যে ভীমরতি ধরেছে, এটা অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক। বরং এই শেষ বয়সে তাদের দায়িত্ব ছিল জাতি এবং দেশকে কিছু দেওয়া। আমরা তাদের কাছে শিখতে চাই, কিন্তু আমরা শিখতেছি কি? সিনিয়র মানুষজন আমাদের বাপ মা তুলে আমাদের পরিচয় নিয়ে প্রশ্ন তুলছে। মানে এটা যদি আপনি বিশ্লেষণ করেন, কত বড় জঘন্য কথা এই কর্নেল অলি আহমেদ বলেছে। আমরা যে সময় জেলখানায়, কর্নেল অলি সাহেব সেই সময় গোয়েন্দা সংস্থার ফাঁদে পা দিয়েছে। মানে জনক মাসুদ করিমের নাম শোনেন নাই? প্রথম আলো পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকারের সময় অ্যারেস্ট হয়েছে গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে। এদেশের যারা গণতন্ত্রকামী শক্তি তারা আন্দোলন করছিল এবং সেই আন্দোলনকে ব্যর্থ করার জন্য, আমাদেরকে হতাশ করার জন্য কিছু আর্টিফিশিয়াল ব্যর্থ আন্দোলন তৈরি করছিল এবং ওই আন্দোলন বারবার ব্যর্থ হচ্ছিল। এটার মেসেজটা হলো যে মানুষকে বোঝানো বা যারা আন্দোলন করতেছে তাদেরকে এক ধরনের মেসেজ দেওয়া যে আন্দোলন তো সফল হচ্ছে না, হাসিনারে আর ফেলানো যাবে না। তো সেই ধরনের একটা পরিবেশ এই কর্নেল অলি আহমেদ গোয়েন্দা সংস্থার ফাঁদে পা দিয়ে তৈরি করছিল।
আমরা ওই সময় মার খাচ্ছিলাম, আমরা পালিয়ে বেড়াচ্ছিলাম, ঘরে থাকতে পারছিলাম না। আর তিনি ওই সময় বেশ গোয়েন্দা সংস্থার সাথে মিলেমিশে বেশ আরাম আয়েসে জীবন কাটিয়েছেন। সেই তিনি যদি আজকে আমার বাপ মায়ের পরিচয় জানতে চান, পরিচয়হীন বলেন, তাকে নিয়ে কি খুব মিষ্টি ভাষায় আমাকে এটার প্রতিক্রিয়া ব্যক্ত করতে হবে? বলেন তো আমাকে। রশিদ ভাই, আমরা তা আমার মনে করেন যে আমি একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আমি মানে উঠে এসেছি, যে প্রশ্ন আপনি করলেন। এরপরে সেখান থেকে একজন শিক্ষক আমাকে ক্লাস 9-এ একজন শিক্ষক আমাকে বলেছিলেন, তার কাছে আমি ইংরেজি প্রাইভেট পড়তাম। তিনি আমাকে বলেছিলেন যে রাশেদ, তোদের মতন ছেলেরাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। আর কেউ একজন আমাকে একটা ক্যালেন্ডার উপহার দিয়েছিল, যেখানে কার্জন হলের ছবি। তো সেই ছবি মানে ক্যালেন্ডার, সেটা আমি আমার রুমে টাঙিয়ে রেখেছিলাম এবং আমি স্বপ্ন দেখতাম যে আমি ওইখানে যাব। আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কলা অনুষদ বলেন, সমাজবিজ্ঞান অনুষদ বলেন, বা এই পাশে এই দৃশ্যটা দেখি নাই। মানে আমি তো ওই সময় ঢাকায় কখনো আসি নাই। আমি জাস্ট ওই ক্যালেন্ডারে কার্জন হলের ছবিটা দেখে আমি খুব মুগ্ধ হয়েছিলাম। আমি ওই সময় মানে সংকল্পবদ্ধ হয়েছিলাম যে আমি ওইখানে যাব, ওইখানে আমি পড়বো। আচ্ছা। তো এই টার্গেট নিয়ে মূলত আমি প্রচুর পরিমাণে পড়াশোনা শুরু করি, যে ওইখানে আমাকে যেতেই হবে। এবং ওই স্যারের একটি বাক্য আমার জীবনটা পরিবর্তন করে দেয়। তো যাই হোক, আমি অনেক সংগ্রাম করে এই পর্যন্ত এসেছি। হ্যাঁ, আমি এখনও পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আমাদের এখন মূল সংগ্রামটা হলো যারা বাংলাদেশকে ব্যর্থ করতে চায়, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি। আচ্ছা বলেন তো, যারা বাংলাদেশের জন্ম চায়নি, সেই তাদের হাতে কি বাংলাদেশের সার্বভৌমত্ব, মানচিত্র এগুলো নিরাপদ হইতে পারে? জনগণ এগুলো বোঝে না, অবশ্যই বোঝে। এই জন্য আমি বলি, এই বাংলাদেশে জামাত ইসলাম কখনোই ক্ষমতায় আসতে পারবে না। নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক যে কথা বলে গেছে, জামাতের নেতৃত্বকে এই দেশের মানুষ গ্রহণ করবে না। এখন মোটামুটি ওই 11 দলীয় জোটে যারা ছিল বুঝতেছে। ইতিমধ্যে দুটা দল ভালোই বুঝছে, তারা বুঝে কিন্তু চলে গেছে। জামাতের মুনাফিকিটা দেখেন, এখন কিন্তু 11 দলীয় জোট আর নাই, এখন কিন্তু 9 দলীয় জোট। তারা তাদের নাম পরিচিতি পেয়েছিল 11 দলীয় জোট নামে, আর এই কারণে এমন মুনাফিকি করতেছে, এখনও পর্যন্ত নাম দিয়েছে 11 দলীয় জোটের কর্মসূচি, কিন্তু বাস্তবে হলো এরা 9 দলীয় জোট। এইভাবে প্রত্যেকটা জায়গায় হিসাব করে দেখিয়ে দিতে পারবো যে জামাত ইসলাম কিভাবে ভণ্ডবস্তের রাজনীতি করছে, কিভাবে মিথ্যাচার এবং প্রতারণার রাজনীতি করছে, কিভাবে আসলে মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি করছে, কিভাবে ইসলামকে দুর্বল করার রাজনীতি করছে। যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে ইসলামের জন্য কে বা কোন দল সব থেকে বেশি এই মুহূর্তে ক্ষতিকর, আমি বলবো ইসলামের জন্য এই মুহূর্তে সব থেকে বেশি ক্ষতিকর জামাত ইসলাম। জামাত আর ইসলাম একসাথে যায় না। সুতরাং ওই যে নাসিরউদ্দিন পাটোয়ারি আগে বলেছিল না যে জামাতের নাম থেকে ইসলাম বাদ দিতে হবে, তাই না? নাসিরউদ্দিন পাটোয়ারি কইছিল না যে জামাত ইসলাম স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানচিত্রে বিশ্বাস করে না, জামাত ইসলাম সংস্কার চায় না, ভণ্ডামি করছে। তো আমি জাস্ট বলতে চাই জামাত ইসলামের উচিত হবে এই ইসলামী শব্দটা বাদ দিয়ে শুধু জামাত নামে রাজনীতি করা। তাইলে হয়তো ভবিষ্যতে জনগণ মানে মেনে নিলেও নিতে পারে, না মধ্যপন্থী দল ইসলামটা বাদ দিয়েছে, ইসলামকে পণ্য হিসেবে আর ব্যবহার করছে না, ঠিক আছে, তারা মানুষ, ভুলভ্রান্তিও করতে পারে। সুতরাং তাদের দেখি যে তারা কেমন চালায় রাষ্ট্র। জামাতের সাথে ইসলাম থাকলে আর ইসলাম নিয়ে মুনাফিকি করলে এই বাংলাদেশে জামাত ইসলাম কখনোই ক্ষমতায় যেতে পারবে না। রশিদ ভাই, আমি একটু আসলে আমার কিছু প্রশ্ন আছে, আমি যে প্রশ্নগুলো আপনার কাছে আসলে জানতে চাই। ওকে, একে একে আপনার প্রশ্নগুলো আমি করবো। মানে একটা ব্যাপার একটু জানতে চাই, সেটি হচ্ছে যে সম্প্রতি সময়ে মানে আপনাকে নিয়ে বিরোধী দলের নেতারা হচ্ছে সমালোচনা করছে, খুব কড়া সমালোচনা করছে, আপনিও তাদেরকে নিয়ে সমালোচনা করছেন। এইটা কি আসলে আপনার যে এখন এই মুহূর্তে পজিশন বা রাজনৈতিক সহকারী বা একটা দায়িত্বে আছেন, সেটা কি আসলে সেই দায়িত্বের জায়গা থেকে না এটাকে আসলে আপনার ব্যক্তিগত? আচ্ছা, তারা তো আমি একজন ব্যক্তি, তাই না? তো আমাকে নিয়ে তো তারা যাতা বলতেছে, যাতা লিখতেছে, যাতা কমেন্ট করতেছে, ভিডিও বানাচ্ছে, জনসভায় বলতেছে। একজন সংক্ষুব্ধ ব্যক্তি হিসেবে আমি তো এটার প্রতিক্রিয়া ব্যক্ত করতেই পারি কি না? পারি তো, এই দায়িত্ব আমার আছে। আমি ধরে নিলাম যে তারা আমার বক্তব্যের কারণে সংক্ষুব্ধ, তারা আমাকে নিয়ে যাতা বলতেছে সংক্ষুব্ধতার জায়গা থেকে। ঠিক একইভাবে আমাকে নিয়ে তারা যা তা নোংরামি করতেছে, আমিও সংক্ষুব্ধ ব্যক্তি হিসেবে এগুলোর কাউন্টার দেওয়া লাগছে আমার অবস্থান পরিষ্কার করার জন্য। পাশাপাশি আমি একটি রাজনৈতিক সরকারের প্রধানের রাজনৈতিক সহকারী, তাই না? এই যে সরকারকে নিয়ে চক্রান্ত, ষড়যন্ত্র, সরকারকে এক প্রকার মানুষের সামনে ভিলিফাই করা, এরপরে সরকারকে আপনার ব্যর্থ করার অপচেষ্টা,
প্রপাগান্ডা, গুজব, অসত্য, এরপরে যা ইচ্ছা তাই বলা, গালিগালাজ করা। তো আপনি বলেন যে সরকারের বিরুদ্ধে চক্রান্ত হলে আমি সরকারের একজন রাজনৈতিক সহকারী হিসেবে আমি কি সেটার মোকাবেলা করব না, কথা বলবো না, প্রতিবাদ জানাবো না? অবশ্যই। এবং এইটাই আমার দায়িত্ব যে সরকারের বিরুদ্ধে যে চক্রান্ত, ষড়যন্ত্র, সরকারের বিরুদ্ধে যে ধরনের মিথ্যাচার, যে ধরনের অসত্য প্রচার করছে, সত্য তথ্যগুলো মানুষের কাছে এটার কাউন্টার হিসেবে উত্থাপন করা, তাই না? আমি কিছু কথা সংক্ষুব্ধ ব্যক্তি হিসেবে আমাকে বলতে হচ্ছে। ওই যে আমাকে আমার মা বাপের পরিচয় নিয়ে যে সময় কেউ কথা বলবে তখন তো আমি সংক্ষুব্ধ, তাই না? তো আমি সংক্ষুব্ধ হিসেবে তখন সেটার কাউন্টার দিচ্ছি। দ্বিতীয়ত, সরকারের বিরুদ্ধে অসত্য এবং মিথ্যাচার যেটা হয় সেটাকে কাউন্টার করাও কিন্তু আমার দায়িত্বের অংশ। তখন আমি আমার দায়িত্বের অংশ হিসেবে আমি ফাংশন করতেছি। অর্থাৎ একজন ব্যক্তি হিসেবে আমার সংক্ষুব্ধ হওয়া খুব স্বাভাবিক। যখন আমাকে টার্গেট করে গালিগালাজ করবে, আমাকে টার্গেট করে নানান ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করবে, অর্থাৎ আমি তো একজন মানুষ, রক্তে মাংসে গড়াই তো মানুষ। তো আমাকে যদি বলেন যে আপনি সরকারি আমলাদের মতন বসে থাকবেন, তো আমার তো ওই কাজ না, আমি তো আর বিসিএস ক্যাডার না। তো আমি যেটা করছি এটা আমার আসলে মানে বলতে পারেন যে আমি রাইট ট্র্যাকে আছি। ওকে, আই আন্ডারস্ট্যান্ড, এবং আমি আমার উত্তর পেয়েছি। রাশেদ ভাই, এই সময়ে একদমই যদি খুব স্পেসিফিকলি বলি যে সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিংয়ে আছেন দুজন মানুষ, সেটি হচ্ছে রাশেদ খান এবং নাসিরউদ্দিন পাটোয়ারি। এই যে মানে হঠাৎ করে দুজনে আসলে এই ট্রেন্ডিংয়ে আসার পেছনে মানে কারণটা কি আপনার কাছে কি মনে হয়? আমি তো কখনো আসলে ট্রেন্ডিংয়ে আসার জন্য কথা বলি না বা কাজও করি না। আমার দায়িত্ব আমি সেটা পালন করি। 18 সালে এদেশের জনগণ, শিক্ষার্থীরা আমাকে দায়িত্ব দিয়েছিল কোটা সংস্কার আন্দোলন সফল করার জন্য, সফল করেছি। এরপরে অনেকের সাথে আলোচনা হয়, দল গঠন করা, ছাত্র সংগঠন গঠন করা, রাজপথে সক্রিয় থাকা, মানুষের কল্যাণে কাজ করা, সেগুলো আমি করেছি। এখন সরকারের সাথে আমার কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন, আমাকে কাজ করার সুযোগ দিয়েছেন, যে কারণে আমি তার প্রতি কৃতজ্ঞ। আমি সেই কাজগুলো করছি। অর্থাৎ আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করার সর্বাত্মক চেষ্টা করছি। হ্যাঁ, আমি মানুষ, এই কাজ করতে গিয়ে আমারও ভুলভ্রান্তি হতে পারে। তবে এতটুকু আমি আপনাকে বলি যে আমি যদি দেখি যে আমার এই ভুলের কারণে কোনো ব্যক্তি বা কেউ, সেটা সরকারের কেউ বিতর্কিত হচ্ছে, আমি 1 সেকেন্ডও সময় নিব না আসলে আমার কাজের জন্য মানুষের কাছে দুঃখ প্রকাশ করা বা অনুতপ্ত বোধ প্রকাশ করা। অর্থাৎ আমি মানুষ, আমার ভুলভ্রান্তি হবে, আমি সেটিকে শুধরিয়েও নিব। আমি সেই মানসিকতা পোষণ করি। আমি এমন মানুষ না যে আমি যেটা বলেছি আমি রাইট এবং আমি এটার জন্য অনুতপ্ত হব না। আমি এরকম মানুষ না। আমি রক্তে মাংসে গড়া মানুষ। আমার ভিতরে আবেগ আছে, অনুভূতি আছে, খুশি আছে, রাগ আছে, অভিমান আছে, সবই আছে এবং বিবেকও আছে। সুতরাং আমি সারাদিন কী কাজ করলাম, কোথায় ভুল হলো, আমি পরবর্তীতে আমার বিবেক দিয়ে ভাবার চেষ্টা করি। কোথাও যদি ভুল হয়, পরবর্তীতে আমি সেটাকে শুধরিয়ে নিতে আমি প্রস্তুত থাকি, চেষ্টাও করি। ওকে, সো এই যে মানে আচ্ছা, আপনি যে প্রশ্ন করেছিলেন, আচ্ছা, তো না, সে তো আসলে গালিগালাজ করতেছে এবং তিনি আসলে বাংলাদেশের সকল আলোচিত মন্ত্রী, বিএনপি সংগ্রামী মহাসচিব এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তার পরিবারবর্গ, তাদেরকে নিয়ে তিনি প্রতিনিয়ত যাচ্ছে তাই বলতেছেন, মন্ত্রীদেরকে তুই তুকারি করে কথা বলতেছে। আমি তার একটি বক্তব্য শুনলাম, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে গালি দিচ্ছেন, সেটা আমি এখানে বলতে পারতেছি না, এবং তুই তুকারি করে গালি দিচ্ছেন। তো আপনি বলেন, এইভাবে যদি মন্ত্রীদেরকে তুই বলা হয়, তাই না? এরপরে যদি বিএনপি সংগ্রামী মহাসচিবকে বলা হয় যে তার তো মন্ত্রী হওয়ার যোগ্যতাই নাই, রাষ্ট্রপতি কেমনে হবে? এরপর যদি আপনি মির্জা আব্বাস সাহেবকে মানে ওই যে একটা গালি দিল না, ওটা আমি তো এখানে বলা উচিত না। এইভাবে যদি প্রতিনিয়ত গালিগালাজ করে তো ফেসবুক ট্রেন্ডিংয়ে থাকবে না। বাংলাদেশের ফেসবুক বলেন, ইউটিউব বলেন, আপনি যদি প্রতিনিয়ত এই ধরনের গালিগালাজ করেন, এগুলো অনেক ভাইরাল হয়। তো নাসিরউদ্দিন পাটোয়ারি এখন ভাইরাল রোগে ভুগতেছে, মানসিক ভারসাম্য হারিয়েছে এবং এই মানসিক ভারসাম্যতার জায়গা থেকে সে এখন যাচ্ছে তাই বলতেছে। আপনি নিশ্চয়ই আমার পোস্ট খেয়াল করেছেন যে গত 4 দিন আগে সে আমাকে কল দিয়েছিল। তো সে আমাকে কল দিয়ে বলল যে ভাই, আমি আপনার বিরুদ্ধে বলবো না, আপনি আমার বিরুদ্ধে বলবেন না। আমি খুব খুশি হলাম
যে হয়তো আল্লাহ তার উপরে হেদায়েত দান করেছে, সে হয়তো তার নিজের ভুল বুঝতে পেরেছে। আমি বললাম যে ঠিক আছে, আমি তো আসলে রাজনৈতিক সহকারী, আর আমি তো বিএনপি করি, তো ব্যক্তিগত বিষয় তো না। তুমি যদি মাননীয় প্রধানমন্ত্রী, তার পরিবার এবং মন্ত্রীদেরকে গালিগালাজ না করো, আজে বাজে কথাবার্তা না বলো, সেক্ষেত্রে আমি তোমার এই প্রস্তাবকে আমি অবশ্যই ইতিবাচক হিসেবে দেখব। তিনি বললেন যে ভাই, আমি আজকে প্রেস ব্রিফিং করে বলে দিয়েছি, আমার অবস্থান ক্লিয়ার করে দিয়েছে। বলছে ওকে, ইউ আর ওয়েলকাম। এরপরে ওই দিনই রাত 11টা-12টার দিকে তিনি আমাকে ফোন দিয়ে বললেন যে ভাই, আপনি আমাকে গালি দিলেন, আমার সম্পর্কে বাজে কথা বললেন। আপনি একটা প্রিভিয়াস টেলিভিশন শো ছিল, আপনি না, আমি সেটা বলেছি যে আমার আসলে যে টকশোর কথা সে বললো, আমি বলছি যে এটা আগে রেকর্ডেড, এবং যে প্রেস ব্রিফিংয়ের কথা বলছে, বলছি তুমি আমাকে ফোন দেওয়ার আগেই। তো তিনি বললেন যে আপনি আমাদের বাসায় এসে, মানে মন্ত্রীপাড়ায় এসে নাহিদের কাছ থেকে, আসিফের কাছ থেকে আপনি প্রায় 5 লাখ করে টাকা নিয়ে যেতেন। আমি তো তার এই বক্তব্য শুনে অবাক হলাম। আমার কাছে মনে হলো যে সে রেকর্ড করতেছে, হয়তো এটা রেকর্ড করে ছেড়ে দিবে আমার চরিত্র হনন করার জন্য। তো আমি তাকে বললাম যে ঠিক আছে, তোমার কাছে তথ্যপত্র থাকলে ফাঁস করে দাও। পরবর্তীতে এটি নিয়ে ফেসবুকে লেখার পরে অনেকে আমার কাছে প্রশ্ন করেছে, ভাই নাসিরউদ্দিন পাটোয়ারি যে আপনাকে বলেছে 5 লাখ করে টাকা দিত, তো আমরা কি একটি মানহানির মামলা করব? আমি বললাম না। অনেকে আবার প্রশ্ন করলো যে এই যে 5 লাখ করে টাকা ধরেই নিলাম যে আপনাকে দিত, এই টাকা তারা কই পাইলো? দুর্নীতি ছাড়া কি সম্ভব? আমি বললাম চমৎকার বলেছেন, তো আপনারা এই প্রশ্নটা করেন। তো যাই হোক, আমাকে যে 5 লাখ করে টাকা নাসিরউদ্দিন পাটোয়ারিরা দিয়েছে, নাহিদ এবং আসিফরা দিয়েছে, তো এই টাকা তারা কই থেকে পাইছে সেটি আমি জানতে চাই। আর আমাকে কবে দিয়েছে, কিভাবে দিয়েছে? মন্ত্রীপাড়ার বাড়িতে তো সিসিটিভি ফুটেজ আছে, তাই না? একটু প্রকাশ করে দিন, সব ফাঁস করে দেন। তারপরে আবার বলছে, এইটার পরে বলছে আপনি একটা ফ্ল্যাট কিনেছেন, এই ফ্ল্যাটের তথ্য ফাঁস হয়ে যাবে, এই জন্য আপনি বিএনপির সাথে গিয়েছেন। আমার কাছে সব আছে, সব ডকুমেন্টস আছে, আমি সব ফাঁস করে দেব। আমি বলছি ওকে, আই এম রেডি, তোমার এই চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য আমি রেডি, তুমি ফাঁস করে দাও। আমার ফ্ল্যাট, আমার এই যে 5 লাখ করে টাকা আনছি তোমাদের কাছ থেকে, যা যা তথ্য আছে সব ফাঁস করে দাও। তো যাই হোক, সে আমাকে কমিটমেন্ট করেছিল আর গালিগালাজ করবে না, ভালো হয়ে যাবে। কিন্তু পরের দিন থেকে সে আবার গালিগালাজ শুরু করেছে। মানে তার সামনে এই বুম না, এই বুমগুলো গেলে আসলে তার হিদায়ত জ্ঞান থাকে না। সে মানে ওই সময় ভাবে যে ভালো কথা বললে তো পাবলিক খাবে না, আসলে বাস্তব। কিন্তু এই বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক বাংলা বিভাগের, সে বেশ ভালো লিখতো, ভালো বলতো, ভালো মানে মানে ভালো কথাবার্তা, ভালো গবেষণা আছে, হাবিব স্যারের কথা বলছি সম্ভবত। তো এগুলো নাকি মানুষ কেউ শুনতো না। হ্যাঁ, তো সে পরবর্তীতে কি করলো যে এক ধরনের আমার কাছে মানে প্রতিবাদ হিসেবে সে ফেসবুকে এসে গান গাওয়া শুরু করলো, মানে বেসুরো গলায়। তার মানে দেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারি এখন বুঝতেছে যে ভালোভাবে পলিটিক্স করলে আমাকে কেউ চিনবে না, সুতরাং আমাকে নোংরাভাবে পলিটিক্স করতে হবে, আগে চিনাইতে হবে, এরপরে প্রয়োজনে দুঃখ টুক্ষ চেয়ে নিব। সে প্রায়ই দুঃখ প্রকাশ করে আবার শুরু করে। তো এ নিয়ে একজনের সাথে কথা হচ্ছিল, সেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের। সে আমাকে বলছে যে ভাই, কানাডায় একজন সিনেটর হয়েছে, কানাডা নাকি কোন দেশের কথা বললো। তো সে ভালো বলে, ভালো করে, কেউ তারা আসলে চিনে না। তো সে মনে করলো যে আমাকে চিনাইতে হবে, এরপরে সে প্লে বয় হয়ে গেল, মানে পর্ন স্টার হয়ে গেল। তো এরপরে 2 বছর পরে সে ক্ষমা চাইল যে আমি যে ভুল করেছি, আমার ভুলের জন্য আসলে আমি দুঃখ প্রকাশ করছি। মানুষ তাকে পরবর্তীতে দেখেন চিনার পরে যখন সে দুঃখ প্রকাশ করলো, মানুষ তাকে পরবর্তীতে সিনেটর বানিয়েছে। তো নাসিরউদ্দিন পাটোয়ারি আজকে মানে ওই জায়গায় আসলে পৌঁছে গেছে, আগে ভাইরাল হইতে হবে, ভাইরাল হওয়ার পরে যা আবার হবে দুঃখ প্রকাশ করে নিব। আপনি বলেছিলেন কি যেন একটা মানে ফাঁস করবেন, নাসিরউদ্দিন পাটোয়ারির ব্যাপারে কি যেন একটা ফাঁস করার কথা বলেছিলেন। না, আমি ফাঁস করার কথা বলি নাই। সে আমার সম্পর্কে, আমার নাকি ফ্ল্যাট আছে, আমি নাকি তাদের কাছ থেকে প্রতি মাসে গিয়ে প্রায় গিয়ে 5 লাখ করে টাকা এনেছি, এইগুলো নাকি সে ফাঁস করে। আমি বলছি ওকে, ফাঁস করো, মানে আমার সম্পর্কে সে ফাঁস করতে চেয়েছে। তো দেখেন, আমি তাদের কাছ থেকে কোনোদিন 1 টাকাও নিই নাই, বরং আসিফ আক্তাররা যে মেসে থাকতো সেই মেস ভাড়াটাও আমি সংগ্রহ করে দিতাম। জিজ্ঞেস করেন তাদের কাছে। এবং তাদের কেউ যখন ভর্তি হতে পারতেছে না, মোবাইল নষ্ট হয়ে গেছে, সেগুলোর ব্যবস্থাও কিন্তু নানানভাবে আমি করে দিতাম, মানে আমার নিজের টাকা না, আমার ভাই ব্রাদার যারা ছিল পরিচিত, যারা একসাথে রাজনীতি করতো তাদের কাছ থেকে। এবং এগুলো তারাও জানে, না জানার তো কিছু নাই। ওকে রশিদ ভাই, একটা প্রশ্ন আমি একটু আপনাকে করতেই চাই, সেটি হচ্ছে যে আপনি আসলে দল পরিবর্তনটা কেন করলেন, গণপরিষদ অধিকার কেন ছাড়লেন, আসলে গণ অধিকার পরিষদ কেন ছাড়লেন? আচ্ছা শোনেন, সেটি হলো আরপিওর সংশোধন হয়েছিল, এবং এর প্রেক্ষিতে আসলে যেহেতু বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে ছিলাম, তো আমার কাছে মনে হচ্ছিল আমাদের এলাকা, আমি ছোটোবেলা থেকে বেড়ে উঠেছি না, ওই এলাকা আসলে বিএনপির ঘাঁটি।
এবং বিএনপি মাইন্ডেড পিপুল বেশি। তো নুরুল হক নূর এবং হাসানুল মামুন তারা যেহেতু সভাপতি সাধারণ সম্পাদক, আলোচনার ভিত্তিতে আমি বিএনপিতে জয়েন করি, তাদের সাথে আলোচনা করেই। আচ্ছা। এবং তাদের সাথে এখন আমার খুব সুসম্পর্ক আছে। নুরুল হক নূর যেহেতু বিএনপি সরকারের প্রতিমন্ত্রী, আর আমি বিএনপি সরকার প্রধানের আমি রাজনৈতিক সহকারী, সম্পর্ক থাকা স্বাভাবিক না? তো এই সম্পর্কটা আছে। আমি বলি, শেষ করি, মূলত একটি ষড়যন্ত্র শুরু করেছিল অন্তর্বর্তীকালীন সরকার, যাতে করে বিএনপির সাথে জোটে না গিয়ে আসলে বিএনপিকে একঘরে করে দেওয়া। তো যাই হোক, সেই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য বলেন আমার সাথে মূলত জনাব তারেক রহমান, ওই সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন, 2022 সাল থেকে যুগপৎ আন্দোলন করতে গিয়ে তার সাথে ব্যক্তিগত পর্যায়ে এবং দলগত পর্যায়ে সম্পর্ক তৈরি হয়। এবং তার মেধা, যোগ্যতা, তার আন্তরিকতা, তার বিনয় আমাকে মুগ্ধ করে। এবং 2004 সালে যে সময় তিনি ঝিনাইদহ জেলায় গিয়েছিলেন, আমি ওই সময় তার সাথে হ্যান্ডশেক করেছিলাম। এবং আমার বাবা সবসময় বিএনপিকে ভোট দিয়েছে। তো সব মিলে আসলে বিএনপির প্রতি আমার এক ধরনের আকর্ষণ ছিল। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে আমি কখনো রাজনীতি করি নাই। আমার প্রধান টার্গেট ছিল বিসিএস ক্যাডার হব, অ্যাডমিন ক্যাডার। তো সেই চাকরি খোঁজার তাগিদেই মূলত কোটা সংস্কার আন্দোলনে যুক্ত হওয়া। এরপর 19 সালে ডাকসু নির্বাচন, পরবর্তীতে জাতীয় রাজনীতি, ছাত্র রাজনীতিতে সংযুক্ত হওয়া বা জড়িয়ে পড়া। তবে যখন 24-এর নির্বাচনটা আপনার সম্পূর্ণ করে ফেলল, তখন মাননীয় প্রধানমন্ত্রী তিনি অনেকের সাথে কথা বলেছেন এবং আমার সাথে আগে থেকে কথা হতো আর কি। তিনি আমাকে স্নেহ করেন, ভালোবাসেন। তো সব মিলে 24-এর পরে কিভাবে আসলে নতুনভাবে ফ্যাসিবাদ মোকাবেলা করার জন্য আন্দোলন শুরু করা যায়, সে ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার অনেক আলোচনা হয়েছে, আরও অনেকের সাথে আলোচনা করেছেন। তো এইভাবে আসলে তার সাথে এক ধরনের বিশ্বস্ততার সম্পর্ক তৈরি হয়ে যায়, যে কারণে জামাত ইসলাম আমাকে জামাত থেকে নির্বাচন করার জন্য সমস্ত সুযোগ সুবিধা দেওয়ার অফার করেছিল। তা আমি এই সময় রাজি হইনি। এমনকি নুরুল হক নূরকে বিভ্রান্ত করার অনেকে চেষ্টা করেছে। আবার গণ অধিকার পরিষদের কেউ আপনার মানে যাই হোক, পুরাতন কথাগুলো না বলি, অনেকে চাচ্ছিল জামাতের সাথে গেলে হয়তো বেশি আসন পাবো। কিন্তু আমার যে বাস্তবতা, আমার এলাকা এবং নুরুল হক নূরের এলাকার বাস্তবতা, যে নুরুল হক নূরের এলাকায় খুব বেশি জামাত নাই। এরপরে যেটি হলো ইসলামী আন্দোলন এবং জামাত পৃথক হয়ে গেল। আমি কিন্তু বাস্তবতার আলোকেই কথা বলছি। সব মিলে আমি নুরুল হক নূরকে বোঝালাম যে বিএনপির সাথে যাওয়া ছাড়া আসলে অন্য কোনো সিদ্ধান্ত না ভুল হবে। তো সে আমার সাথে একমত হলো। পরবর্তীতে আমরা বিএনপির সাথে জোট করলাম। সব মিলে আমি দল ছেড়েছি, বাট আলোচনার ভিত্তিতে, এবং দলের যারা প্রতিষ্ঠাতা, আমিও একজন ছিলাম, তাদের সাথে এখন পর্যন্ত আমার সম্পর্ক আছে। গণ অধিকার পরিষদের সাথে আপনার সম্পর্ক, টান, ভালোবাসা আছে এখনো? যারা নেতৃত্ব দিচ্ছে তাদের সাথে আছে। কিন্তু গণ অধিকার পরিষদ তো আমি এখন করছি না, আমি তো এখন বিএনপি করছি। আমি এখন বিএনপি সরকারের প্রধান, মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। আমি যে জায়গায় এসে পৌঁছেছি, আমার এখান থেকে আসলে পিছু টান বা আবার গণ অধিকার পরিষদে ফিরে যাওয়া, এই বাস্তবতা আর নাই। ওকে। নুরুল হক নূরের সাথে তো আপনার সম্পর্ক ভালো বলেন। অবশ্যই। আপনি প্রধানমন্ত্রীর সহকারী নিযুক্ত হওয়ার পরে উনি আপনাকে ফোন করেছেন কিনা বা আপনাকে শুভেচ্ছা জানিয়েছেন? প্রায় একসাথে আমরা বসি, কথা বলি। হ্যাঁ, ফোন করে সেও আমাকে, আমিও তাকে ফোন করি। তার মিনিস্ট্রিতে আমি যাই, বসি, বিভিন্ন রেস্টুরেন্টে বসি, কথাবার্তা হয়। তো তার সাথে আমার তো আগের মতনই সম্পর্ক আছে। মানে আমি বিএনপিতে যাওয়ার কারণে সম্পর্কের কোনো ভাটা পড়েনি। এবং সেও তো বিএনপি সরকার প্রতিমন্ত্রী। এবং হাসানুল মামুন তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড কিন্তু বিএনপি। সব মিলিয়ে আসলে গণ অধিকার পরিষদের নেতৃত্ব জায়গায় যারা আছে, 2-1 ছাড়া ম্যাক্সিমামই আসলে আমার কাছে মনে হয় যে তারা আসলে মানে বিএনপি সরকারের আদর্শ, নীতি, ভীষণ মিশন, এগুলোর সাথে গণ অধিকার পরিষদের অনেকটা মিল আছে। আর এই কারণে তো আসলে আমার প্রবলেমটা হচ্ছে না। আমি যদি অন্য ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসতাম তো প্রবলেম হতো। এবং এই যে আমি রাজনৈতিক দায়িত্ব পেয়েছি, এটাও তো আসলে মাননীয় প্রধানমন্ত্রী যদি আমার উপর আস্থা বিশ্বাস না থাকতো, স্বাভাবিকভাবে অন্য একটা দায়িত্ব দিত। তিনি আমার উপর আস্থা রাখেন, এজন্য আমি তার প্রতি কৃতজ্ঞ যে এই অল্প বয়সে তিনি আমাকে এরকম গুরু দায়িত্ব দিয়েছেন। আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি যে আমি যেন তার সম্মান হানি হয় এরকম কোনো কিছু না করি। এবং আমি মানুষের কাছে এই দোয়া চাই। আমার সহধর্মিনীর সাথে প্রায় তো আলোচনা হয় প্রতি রাতেই, তিনিও একই কথা বলেন। এবং আরেকটা জিনিস তিনি আমাকে বলেন যে অন্তত মানে এই প্রথম একজন ব্যক্তি যে আমাকে সম্মান দিয়েছে। মানে আমার জীবনে তো অনেক ত্যাগ আছে, সংগ্রাম আছে, কিন্তু অনেকে অবহেলা করেছে, অবমূল্যায়ন করেছে। এই জিনিসটা আমার মাথার ভিতরেও চিন্তা কাজ করেছে। তিনি আসলে আমাকে পর্যাপ্ত পরিমাণে মূল্যায়ন করেছেন। তো আমি চাই আমি যেন তার এই মূল্যায়নের
যে একটা মর্যাদা এবং তার যা আস্থা এবং বিশ্বাস, আল্লাহর জন্য সেই আস্থা বিশ্বাস ধরে রাখার তৌফিক দান করে। আমি আল্লাহর কাছে সবসময় এই দোয়া করি এবং মানুষের কাছেও এই দোয়া চাই। রাশেদ ভাই, একটা কথা অনেকেই বলছেন, বিশেষ করে অনেক সমালোচকরাও বলছেন, সেটি হচ্ছে যে যারা হচ্ছে নির্বাচনে বিএনপির হয়ে নির্বাচন করে নির্বাচনে হেরেছে তাদেরকে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। এটার সমালোচনা অনেকেই করছে। আপনি আসলে এই বিষয়টা কীভাবে দেখছেন? বিএনপির মানুষজনকে বিএনপি কীভাবে মূল্যায়ন করবে সেটা বিএনপি সিদ্ধান্ত নেবে। এই সিদ্ধান্ত জামাত নেওয়ার কেউ না, এই সিদ্ধান্ত এনসিপি নেওয়ার কেউ না। এনসিপি তারা প্রশাসক নিয়োগ দিয়েছিল ঢাকা উত্তরে, আপনার সাথে আমার সাথে আলোচনা করেছিল। তারা ভিসি নিয়োগ দিল, ডিসি নিয়োগ দিল, এসপি নিয়োগ দিল, আপনার আমার সাথে তো আলোচনা করে নাই। তারা 18 মাস রাষ্ট্র চালিয়েছে, তাদের মতন করে তারা তদবির বাণিজ্য করেছে, তারা বিভিন্ন বন্দরের উপদেষ্টা হয়েছে, তারা তাদের মতন করে বিভিন্নভাবে সুবিধা গ্রহণ করেছে, তাই না? বিভিন্ন জনকে শিল্পপতিকে উপদেষ্টা বানিয়েছে, আপনার আমার সাথে তো আলোচনা করে নাই। দেখেন, একটি মানে বলা যায় অনির্বাচিত সরকার, গণঅভ্যুত্থানের সরকার, তারা এইভাবে দলীয়করণ করলো, এমনকি ক্ষমতায় থেকে একটি দল গঠন করলো, তাই না? তো বিএনপি তো বিশেষ করে যারা আসলে 16 বছর নিপীড়ন নির্যাতন শিকার হয়েছে, যাদের অভিজ্ঞতা আছে, তাদেরকে বিভিন্ন সেক্টরে কাজে লাগাবে। এটা পলিটিক্যাল গভর্নমেন্ট এটা করে থাকে, আমেরিকায় হয়ে থাকে। তো আপনি বলবেন যে আমেরিকায় ভুল করতেছে। দেখেন, যে সময় আপনার আমেরিকায় সরকার পরিবর্তন হয়, দেখবেন যে অ্যাম্বাসেডর থেকে শুরু করে অধিকাংশ জায়গায় পলিটিক্যাল মানুষজনকে, যারা আসলে ওই দল বা সরকার চালাইতে সহায়ক হবে, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, তাদেরকেই আপনার দায়িত্ব দিয়ে থাকে। তো বাংলাদেশে আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী একটি সাহসী সিদ্ধান্ত নিয়েছেন যে বিশ্বস্ত মানুষজনকে তিনি দায়িত্ব দিচ্ছেন, যারা 16 বছর নিপীড়নের শিকার হয়েছে, যারা 16 বছর বৈষম্যের শিকার হয়েছে, তাদেরকে তিনি মূল্যায়ন করছেন। এখন জামাত এবং এনসিপির পরামর্শে তো বিএনপি চলবে না। ভবিষ্যতে যদি জামাত এবং এনসিপিকে জনগণ ক্ষমতায় বসায়, তারা তাদের মতন সংস্কার করুক, আপত্তি নাই। কিন্তু বিএনপি যে সংস্কারগুলো করতে চাই, যে সংস্কারের ব্যাপারে বিএনপি ঐক্যমত্যে এসেছে, যে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ বিএনপি বিএনপি এই স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের পুরোটাই বাস্তবায়ন করবে। এবং যতটুকু ভিন্নমত ছিল, বিএনপির সংগ্রামী মহাসচিব আজকেও বলেছে যে আপনারা তো সবাই নির্বাচন ইস্তেহার দিয়েছিলেন, তাই না? তো সেখানে তো উল্লেখ করেছিলেন যে আপনারা ক্ষমতায় গেলে এইগুলো বাস্তবায়ন করবেন। তো মানুষ তো আপনাদেরকে তারপরেও ক্ষমতায় বসায়নি, আমাদেরকে বসিয়েছে। সুতরাং আমাদেরকে সুযোগ দিতে হবে। আমরা যেভাবে নির্বাচন ইস্তেহার দিয়েছিলাম, আমরা যে কথা আমরা বলেছিলাম নির্বাচনের আগে, আমরা সেগুলো এখন বাস্তবায়ন করতে চাই। কিন্তু এই যে নানান ধরনের মিথ্যাচার, প্রপাগান্ডা, বিশেষ করে জুলাই জাতীয় সনদ নিয়ে, দেখেন জুলাই জাতীয় সনদ থেকে এই যে আপনার নোট অফ ডিসেন্ট তুলে দিল, এরপরে আপনার মানে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করলো। তো এটা তো আসলে প্রতারণা। যে সনদে আমি স্বাক্ষর করেছি, আপনি তো সেই সনদের উপরে গণভোটে যেতে পারতেন, যে এই যে উইথ নোট অফ ডিসেন্ট, এই সনদের উপরে গণভোট যায়, ক্ষমতায় গেলে এটা বাস্তবায়ন করবেন কি করবেন না, হাবা না, তাই না? তাহলে কিন্তু এত সমস্যা, এত সংকট হয় না। এখন আমার কাছে যেটি মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকার ইচ্ছাকৃতভাবে আসলে এই সমস্যা জিয়ে রেখে গেছে, এবং তাদের মধ্যে অনেকে আসলে বিপদগ্রস্ত ছিল, যারা চেয়েছে হাসিনার পতন হয়েছে। তো হাসিনাকে যে কোনো মূল্যে যদি ফিরিয়ে আনতে হয়, তাহলে গণঅভ্যুত্থানের যারা স্টেক হোল্ডার, তাদের ভিতরে গ্যাঞ্জাম লাগাইতে হবে। তো সেই গ্যাঞ্জাম লাগানোর প্ল্যান থেকে মূলত আপনার মনে হয়, আমার কাছে মনে হয় জুলাই জাতীয় সনদ এবং গণভোট নিয়ে এক ধরনের বিতর্ক সৃষ্টি করে রেখে গেছে অন্তর্বর্তীকালীন সরকার এবং ঐক্যমত্য কমিশনের কিছু কুশীলভ, যে কুশীলভ আবার 11-এর সাথেও যুক্ত ছিল। সব মিলে আসলে বিএনপি বা যুগপৎ আন্দোলনে যারা ছিল, তারা অন্তর্বর্তীকালীন সরকারের ষড়যন্ত্রের শিকার হয়েছে। রাশেদ ভাই, আপনি ঝিনাইদহ 4 আসন থেকে নির্বাচন করেছিলেন সম্প্রতি নির্বাচনটিতে, এবং সেখানে আপনি পরাজিত হয়েছিলেন। তো এই মুহূর্তে আপনি যখন প্রধানমন্ত্রীর সহকারী নিযুক্ত হয়েছেন, আপনার এলাকার মানুষরা আপনাকে কীভাবে দেখছেন বা কীভাবে তাদের সাথে আপনার সম্পর্কটা? দেখেন, আমার জন্ম ঝিনাইদহ সদরে, আমি ইলেকশন করেছিলাম ঝিনাইদহ 4 আসনে। তো আমি শুরুতে আসলে ঝিনাইদহ 2 আসনে নির্বাচনের প্রস্তুতি নিয়েছিলাম। পরবর্তীতে দলীয় হাইকমান্ডের সিদ্ধান্তে আমি ঝিনাইদহ 4 থেকে নির্বাচন করি। আবার নতুন আসন, সেখানে আবার একজন বিদ্রোহী প্রার্থী ছিল। সব মিলে আমার জন্য কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে, এবং আমি যে ওই এলাকার যারা আমার সাথে ছিল তাদেরও পরিপূর্ণভাবে সহযোগিতা পেয়েছি সেটিও না। সব মিলে আমি খুব কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম। এগুলো মাননীয় প্রধানমন্ত্রী জানেন, এগুলো আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানেন। বিশেষ করে যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথেই মূলত আমার মূল কাজটা করা, তাই না, গণঅভ্যুত্থানের সময় এবং আগে থেকে। তো সব মিলে যেহেতু আসলে আমি
ওই নির্বাচনে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। তো আমার যে সংগ্রাম, আমার মেধা, যোগ্যতা, আমার কাছে মনে হয়েছে যে আমাদের প্রধানমন্ত্রী মনে করেছেন যে আমাকে কাজে লাগানো দরকার, আমাকে দায়িত্ব দেওয়া দরকার, যাতে করে আমি দেশ এবং জাতির কল্যাণে কাজ করতে পারি। সেই জায়গা থেকে তিনি আমাকে এই দায়িত্ব অর্পণ করেছেন এবং আমি আশাবাদী ইনশাল্লাহ আমি এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে সক্ষম হব ইনশাল্লাহ। আপনার এলাকার মানুষজন, বিশেষ করে এখন যারা মানে ঝিনাইদহবাসী, এখন যেটা বলছিলাম যে আসলে তারা আপনি প্রধানমন্ত্রী সহকারী নির্বাচিত হওয়ার পরে আসলে আপনার সাথে তাদের যোগাযোগটা আরও বেড়েছে কিনা? না, আমি এলাকায় গিয়েছিলাম। আমি গত বৃহস্পতিবারে এলাকায় ছিলাম, আমি শুক্রবারে এলাকায় ছিলাম। 2 দিন আমি এলাকায় গিয়েছি। মানুষ, যেহেতু আমি এলাকার ছেলে, যেখানে আমি জন্মেছি প্লাস যেখানে নির্বাচন করেছি, সব মিলিয়ে সবাই অনেক আশাবাদী যে আমি তাদের জন্য, তাদের পাশে থাকবো, তাদের উন্নয়ন, তাদের সুখে দুঃখে আমি তাদের কাছে থাকবো, পাশে থাকবো, এই প্রত্যাশা অনেকের মধ্যে আছে। আমি এলাকার ছেলে হিসেবে অবশ্যই আমি সবার পাশে থাকতে চাই। ঝিনাইদহ জেলা অনেকটা অবহেলিত, সেখানে আমাদের আইনমন্ত্রী এই প্রথম কিন্তু একজন পূর্ণাঙ্গ আইনমন্ত্রী এবং অত্যন্ত প্রভাবশালী মন্ত্রী তিনি আছেন। আমি দায়িত্ব পেয়েছি এবং আমাদের ঝিনাইদহ, কোটচাঁদপুর এবং মহেশপুরে সেখানে আমাদের অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল ভাই, তিনিও আছেন। তো এই প্রথম আসলে ঝিনাইদহ জেলা থেকে এরকম 3 জন ব্যক্তি গুরুত্বপূর্ণ দায়িত্ব বিএনপি সরকারের সময় পেয়েছে, অতীতে কখনোই এটি হয়নি। সুতরাং আমরা 3 জন যদি একসাথে কাজ করি, আরেকজন আমাদের ঝিনাইদহ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, তিনি আবার জেলা পরিষদ প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন। সব মিলে ঝিনাইদহের কল্যাণে আমরা একসাথে কাজ করছি। ইনশাল্লাহ ঝিনাইদহ জেলা শিক্ষা, দীক্ষা এবং উন্নয়নে একটি সমৃদ্ধ জেলা হিসেবেই বাংলাদেশের মানুষের কাছে অবস্থান করতে পারবে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। বিশেষ করে শিক্ষা আন্দোলন, চিকিৎসা আন্দোলন, এরপরে সড়ক এবং যোগাযোগ ব্যবস্থাকে আরও বেশি নিরবচ্ছিন্ন করা, মানুষের দোরগোড়ায় সরকারের সহযোগিতাগুলো, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো পৌঁছে দেওয়া, সেই কাজগুলো আমরা করে যাচ্ছি। এগুলো ইনশাল্লাহ একসাথে যদি আমরা কাজ করতে পারি, ইনশাল্লাহ ভালো কিছু সম্ভব। রাইট। রাশেদ ভাই, আপনি যেহেতু প্রধানমন্ত্রীর সহকারী, আপনি খুব কাছ থেকে তাকে দেখছেন। আমরা দেখছি যে বর্তমান প্রধানমন্ত্রী আসলে বেশ জনপ্রিয় একজন মানুষ। বিশেষ করে যখন বাচ্চাদের কাছে যাচ্ছে, তারা দেখছে যে তার সাথে সেলফি তোলার জন্য, তার সাথে মানে হ্যান্ডশেক করার জন্য হচ্ছে তারা উচ্ছ্বাস প্রকাশ করছে। আপনি আসলে প্রধানমন্ত্রীকে যেহেতু কাছ থেকে দেখছেন, একটু আপনার চোখে প্রধানমন্ত্রীকে নিয়ে জানতে চাই, আসলে আপনার চোখে কেমন সে, বা আপনি তাকে কিভাবে দেখছেন প্রতিনিয়ত? দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত বিনয়ী একজন মানুষ। অনেকে তাকে নিয়ে প্রশ্ন তুলত ফেসিবাদী জামানায়, যেহেতু ওই সময় থেকে তার সাথে আমার সম্পর্ক, তো আমি আসলে অবাক হয়ে যেতাম যে মানুষটার সাথে আমি মিশে অনেক প্রশ্ন করে আমি দেখেছি যে তিনি যে উত্তর দেন, মানে আমি যা প্রত্যাশা করেছিলাম তার থেকেও আমাকে মুগ্ধ করে। এবং তিনি অত্যন্ত বিনয়ী, জ্ঞানী, মানুষের কথা তিনি শোনেন, মানুষকে গুরুত্ব দেন। এগুলো আমি আগেই আবিষ্কার করেছিলাম, যে কারণে আমি আসলে সবসময় চেষ্টা করেছি তার কাছাকাছি বা তার আস্থা এবং বিশ্বাসের জায়গায় থাকার। আমি বলবো যে বাংলাদেশের মানুষ তার প্রত্যাশিত একজন প্রধানমন্ত্রী পেয়েছে এবং তার মধ্যে মানুষকে মুগ্ধ করার জাদু আছে। তিনি যার সাথে একবার বসেন, তাকে তিনি আকৃষ্ট করতে পারেন এবং তিনি তার ফ্যান হয়ে যান, আমার কাছে মনে হয়েছে। এবং তিনি মানুষকে যথেষ্ট মূল্যায়ন করেন। আমাদের দেশের মূল প্রবলেমটা ছিল কি জানেন? আসলে আমাদের মন্ত্রীরা, আমাদের মানে বিশেষ করে ফেসিবাদী জামানায় স্বয়ং শেখ হাসিনা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতো, জনগণকে হুমকি ধামকি দিত। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার কোনো ভুল হইলে তিনি সাথে সাথে দুঃখ প্রকাশ করেন, তিনি সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করেন। এটাই হলো পরিবর্তন। শোনেন, এতটুকু বলি, এই প্রধানমন্ত্রীর উপর আপনাকে আস্থা বিশ্বাস রাখতে হবে। গুম নাই, খুন নাই, ক্রসফায়ার নাই, কথা বলার স্বাধীনতা আছে, মিডিয়ার স্বাধীনতা আছে। এছাড়া আপনার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার কাজ করছে। হ্যাঁ, কিছু প্রবলেম হলো 16 বছরে যে জরাজীর্ণ আমাদের বিভিন্ন ব্যবস্থা, শিক্ষা বলেন, চিকিৎসা বলেন, অন্যান্য সেক্টর বলেন, এগুলো আসলে সচল করতে একটু সময় লাগবে। এই যে একটা আসলে আপনার মানে
গ্যাস টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এটা আসলে একটু এটা সমাধান করতে সময় লাগতেছে। এখন বাংলাদেশ তো আসলে প্রযুক্তিগতভাবে আমরা আসলে একটু পিছিয়ে আছি, তাই না? সব মিলে মানুষ ভোগান্তির শিকার হচ্ছে, গভর্নমেন্ট কিন্তু এটা বুঝতেছে, এবং গ্রামগঞ্জে লোডশেডিং হয় না যেটি বলবো না। তবে এর মূলে আমাদের সংকট সমস্যা, 16 বছর আসলে আমাদের অর্থনীতিকে এক ধরনের দুর্বল করা হয়েছে। এমপি মন্ত্রীরা তাদের আখের গুছিয়েছে, তারা দেশের বাইরে বাড়ি গাড়ি অর্থ পাচার করেছে। তো এখন রাষ্ট্রের এই ভঙ্গুর অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব পেয়েছেন, আমার কাছে মনে হয় তাকে সহযোগিতা করা ছাড়া আর কিছু করার নাই। তাকে সহযোগিতা করলে এই রাষ্ট্রের পরিবর্তন হবে, তাকে সহযোগিতা করলে এই রাষ্ট্রের মানুষ ভালো থাকবে। এই মানুষের সাথে ধোঁকাবাজি প্রতারণা এই যে আমাদের অপোজিশনে যারা আছে করতেছে, মানুষকে বিভ্রান্ত করতেছে, তারাও জানে যে বাংলাদেশে যিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি একজন নিরেট ভদ্রলোক এবং অত্যন্ত ভালো মানুষ। তারাও জানে, জানার পরেও তারা তো প্রায়ই বলে যে আমরা তো বিরোধী দল, আমাদের কাজটা কি? মানে তারা মনে করছে আমরা তো বিরোধী দল, আমাদেরকে সরকারকে ঘায়েল করতে হবে, আমাদেরকে প্রতিনিয়ত গণঅভ্যুত্থান হুমকি দিতে হবে, অন্যথায় মানুষ তো আমাদের মনে করবে আমরা তো আসলে আরেকটি জাতীয় পার্টি। তো আমার কাছে মনে হয় জামাত এবং এনসিপি তারা আসলে ওই যে মানুষ বিশ্বাস করতেছে না যে জামাত এবং এনসিপি প্রকৃত বিরোধী দল, মূলত মানুষকে আস্থায় নেওয়ার জন্য, মানুষকে বিশ্বাস করানোর জন্যই তাদের এই হম্বিতম্বি, তাদের এই গালিগালাজ, তাদের এই গণঅভ্যুত্থান হুমকি। তারা 7 দিনে সরকার ফেলিয়ে দিবে, কেউ বা 3 দিনে, কেউ বা 1 মিনিটে। তো এখনও পর্যন্ত কর্নেল অলি সাহেব বলেছিল যদি ছোট ছেলে নাহিদ ইসলাম, মাওলানা মামুনুল হক, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে একতাবদ্ধ হয়ে রাজপথে নামে তাহলে 7 দিনে বিএনপি সরকার পতন হবে। তারা একতাবদ্ধ হয়ে রাজপথে নেমেছে, কিন্তু বিএনপি সরকারের পতন হয়নি। ওকে, আসলে আমরা একদমই শেষ দিকে চলে এসেছি। যাওয়ার আগে 2টা প্রশ্ন আমি আপনাকে ইন্ডিভিজুয়ালি রাখতে চাই। প্রথম প্রশ্নটি হচ্ছে যে বিষয়টি নিয়ে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা, সেটি হচ্ছেন মানে আপনি এবং নাসিরউদ্দিন। আপনার যেহেতু বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই, আপনি বলছিলেন যে তাদেরকে হচ্ছে একসময় আপনি টাকা ম্যানেজ করে তাদের মেসেজ খবর পাটোয়ারি না, এটা আমি আসিফ এবং দুঃখিত, আমি আসিফ এবং আক্তারদের কথা বলেছি। রাইট। নাহিদ আমাদের সাথে ডাকসু নির্বাচন পর্যন্ত রাজনীতি করেছিল, এরপরে সে পড়াশোনা, চাকরি বাকরির প্রস্তুতি, বুদ্ধিভিত্তিক চিন্তা এগুলোই করেছে। যেহেতু নাসিরউদ্দিন পাটোয়ারি আপনার বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই, কিন্তু এই বৈরিতার সম্পর্কটা আসলে কেন তৈরি হলো? রাজনৈতিক কারণে নাকি? নাসিরউদ্দিন পাটোয়ারি 2018 সালের কোটা সংস্কার আন্দোলনে আমাদের সাথে ছিল। এরপরে সে একবার মানে সীমান্তে হত্যা বন্ধ করার জন্য তিনি অনশনে বসেছিলেন, মোটামুটি এতটুকুই। তিনি ছাত্র ফেডারেশন করতেন, পরবর্তীতে এবি পার্টিতে যুক্ত হলেন। এরপরে কিছুদিন আগে তিনি বললেন যে তিনি শিবির করতেন। সব মিলে তিনি আসলে এই যে নানান জগতে জড়িয়ে পড়া, তিনি আসলে ওই সময় নিজের অবস্থান বা পরিচিতি পাননি। তো তিনি আসলে আমার কাছে মনে হয় যে এত কিছু করেও নিজেকে চিনাইতে পারলাম না, সুতরাং তিনি সর্বশেষ নিজেকে চেনানোর জন্য তিনি গালিগালাজের পথ বেছে নিয়েছেন। তো হ্যাঁ, সে ক্যাম্পাসের ছোটো ভাই, আমি এবং সে একই ফ্যাকাল্টির, আমি বিজনেস ফ্যাকাল্টির ব্যাংকিংয়ের শিক্ষার্থী, আর সে মার্কেটিংয়ের শিক্ষার্থী। তো সব মিলে সে এখন নিজেকে আসলে ভালোভাবে মার্কেটিং করতেছে যে নিজেকে বাঁচিয়ে রাখতে হলে এই পথের বিকল্প নাই, যে কারণে আমাকে তিনি আসলে গালিগালাজ না করার ওয়াদা করার পরেও আবার তিনি পরের দিন থেকে গালিগালাজ শুরু করেছেন। তার মানে আপনার সাথে বৈরিতাটা বেসিক্যালি হচ্ছে মার্কেটিং পলিসি কাইন্ড অফ। আমার কাছে মনে হচ্ছে যে এই গালিগালাজটা তার মার্কেটিং পলিসি। ওকে। এবং সে আসলে বিভিন্ন জায়গায় গিয়ে ওই অত্র এলাকার এমপিদের বা জনপ্রতিনিধি বা নেতাদের গালিগালাজ করে মায়ের খাওয়ার একটা প্রেক্ষাপট সৃষ্টি করে, যাতে করে উত্তেজনা এবং টেলিভিশনের স্ক্রলে নাসিরউদ্দিন আমার কাছে মনে হয় যে সে আসলে এই মার্কেটিংটা, ওই যে আমি আগে বলেছি যে একজন পর্ন স্টার হয়ে যায়, হ্যাঁ, শুধুমাত্র নিজেকে পরিচিত করানোর জন্য, পরবর্তীতে দুঃখ প্রকাশ করে সে আসলে আবার সিনেটারও হয়ে গেছে। সব মিলে নাসিরউদ্দিন পাটোয়ারি দেখলো যে আমি তো গালিগালাজ করেই তো মির্জা আব্বাস সাহেবের সাথে ব্যাপক ভোটে আমি প্রতিযোগিতা করেছি। তো সম্ভবত মানে টকশোতে জামাতের একজন বুদ্ধিজীবী, নাম না বলি, তো সে আমাকে বলছে নাসিরউদ্দিন পাটোয়ারি অনেক সময় মনে করে যে এই গালিগালাজ করে হয়তো মানে আমি ভোটটা পেয়েছি। অ্যাকচুয়ালি না, অ্যাকচুয়ালি জামাতের ঢাকা 8 আসনে একটা শক্তিশালী অবস্থান আছে। বরং এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি ফেল করলো এই গালিগালাজ করার কারণে, মানে জামাতের একজন বুদ্ধিজীবী বিশ্লেষণ এরকম যে আমরা ধরে নিয়েছিলাম যে এখানে জামাতের একজন প্রার্থী ভালো করবে,
হ্যাঁ, আমাদের কাছে সেই ধরনের জরিপ ছিল। শুধুমাত্র নাসিরউদ্দিন পাটোয়ারিকে ব্যক্তি হিসেবে মানুষ পছন্দ করে না, গালিগালাজ করে, এই জন্য এখানকার মানুষ মূলত মির্জা আব্বাস সাহেবকে ভোট দিয়ে নির্বাচিত করে। যে মির্জা আব্বাস সাহেবের অবশ্যই ক্লিন ইমেজ আছে, তিনি এলাকার মানুষের জন্য অতীতেও কাজ করেছেন, এলাকার মানুষের কাছে পরিচিত, নানান বাস্তবতায় তাকে ভোট দিয়েছে, এটা সত্য। বাট জামাতের অবজারভেশন আবার ভিন্ন। তারা মনে করছে নাসিরউদ্দিন পাটোয়ারি যদি গালিগালাজ না করতো তাহলে সে ভালো করতো। শেখ হাসিনা দেশে ফিরতে চায়, আমরা বিভিন্ন অডিও মাঝে মধ্যে শুনতে পাই। আপনার আসলে কি মতামত এই বিষয়টা নিয়ে? শেখ হাসিনা দেশে ফেরার পরিকল্পনা হয়তো করছিল, আমার কাছে মনে হয়, কিন্তু নানান বাস্তবতা বলে যে পরিকল্পনা করেও আসলে কাজ হবে না। শেখ হাসিনা যদি দেশে ফেরে তাহলে সে তো গ্রেপ্তার হবে, এরপরে তার ফাঁসি হবে। আচ্ছা, কোনো মানুষ কি ফাঁসির কাস্টে ঝোলার জন্য দেশে ফেরে? পাগল ছাড়া আসলে এই কথা কেউ বলে না। তো শেখ হাসিনা এমন পাগল হয়নি যে দেশে ফিরবে। শেখ হাসিনা আর কখনোই দেশে ফিরবেন। এমনকি শেখ হাসিনার মৃত্যুর পরে তার লাশটাও আসলে দেশে তার নেতাকর্মীরা ফিরিয়ে আনে কি না, আমার কাছে এটি নিয়েও মাঝে মধ্যে সন্দেহ লাগে। কারণ হলো, শেখ হাসিনা নেতাকর্মীদেরকে এক প্রকার বিপদের মধ্যে ফেলে এতিম করে সে পালিয়ে চলে গেছে। এটা দুঃখজনক। আওয়ামী লীগের ইতিহাসে অতীতে কেউ এইভাবে পালিয়ে যায়নি। দেখেন, শেখ মুজিবুর রহমান, সেও হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সেও বুঝতেছিল যে কোনো একটা প্রবলেম হয়তো হচ্ছে, সে কিন্তু পালায়নি। শেখ হাসিনা পালিয়েছে। পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে শেখ হাসিনার এবং তার রাজনীতির, আওয়ামী লীগের রাজনীতির পতন হয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগের মানে বিদায় হয়েছে, আর দিল্লিতে দাফন হয়েছে। এখন আওয়ামী লীগ নামক দল বা তাদের নেতৃত্ব এখন কবরের ভিতরে রয়েছে, মৃত অবস্থায়। সুতরাং এই মৃত লাশ আর কখনোই জিন্দা হবে না। অর্থাৎ আওয়ামী লীগ এখন আসলে বলা যায় আউট অফ ডিসকাশনের বিষয়। আওয়ামী লীগকে নিয়ে এখন খুব বেশি আলোচনার প্রয়োজন নাই। আওয়ামী লীগের নেতৃবৃন্দরা তারা আসলে আর রাজপথে নামার নৈতিকতা নাই, মানসিকভাবে ভেঙে পড়েছে। আমাদের নেত্রী আমাদের রেখে পালিয়ে গেছে। সুতরাং আওয়ামী লীগ গনকেস, আওয়ামী লীগ আর বাংলাদেশে ফিরতে পারবে না। আর একটা ব্যাপার হলো, যেহেতু এখনকার মানুষের হাতে হাতে মোবাইল, তাই না? এখন আপনি দেখবেন আর্কাইভে সব পাওয়া যায়, গুগল করলে সব পাওয়া যায়। প্রতি বছর বছর আমরা এই যে জুলাই মাস এটা পালন করতেছি, এবং আমরা সবাই ফেসবুক ব্যবহার করি। আমাদের ওই এক বছরের ঘটনা পরের বছরে কিন্তু আমাদের শেয়ার মেমোরি আমাদের স্মরণ করিয়ে দেয়, তাই না? তো যে গণহত্যা চালিয়েছে, এত মানুষকে খুন করেছে, গুম করেছে, গণহত্যা চালিয়েছে, এত নিপীড়ন, এত রক্ত, এটা তো প্রতি বছর বছর আমাদের সামনে ভাসতেছে। সুতরাং আমাদের স্মৃতিতে যতদিন জুলাই আছে, আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ ফিরতে পারবে না। ওকে, আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। শেষে যাওয়ার আগে আপনার যারা অনুসারী আছে, বা আপনার যারা নির্বাচনী এলাকা আছে, বা আপনার যারা রাজনৈতিক সহকর্মী আছে, তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? আমি এতটুকু বলতে চাই, আল্লাহ যেহেতু আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে, অবশ্যই আল্লাহর একটা পরিকল্পনা আছে। আল্লাহ যাতে আমার মাধ্যমে আমার এলাকার মানুষের কল্যাণ করান, আমাকে মানুষের কল্যাণে কাজ করার সুযোগ করে দেন। আমি যেখানে জন্মেছি, ঝিনাইদহ জেলার সদর উপজেলা এবং পুরো ঝিনাইদহ জেলার, আমি আমার জেলাকে নিয়ে কাজ করতে চাই, পাশাপাশি দেশের মানুষের জন্য, যেহেতু আমার দায়িত্ব রাজনৈতিক এবং আমি রাজনীতি করি। সুতরাং দেশের কল্যাণেও আমি কাজ করতে চাই। রাজনীতিকে সমৃদ্ধ করা, জাতীয়তাবাদের দর্শনকে আরও বেশি প্রমোট করা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে কর্মসূচি সেগুলো মানুষের সামনে তুলে ধরা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শিক রাজনীতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আপসীন রাজনীতি, সেই দর্শন মানুষের কাছে আমি পৌঁছে দিতে চাই এবং বাংলাদেশের রাজনীতিতে আমি সুস্থতা ফিরিয়ে আনতে চাই। এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি ক্যান্সারে আক্রান্ত। বাংলাদেশের এই ক্যান্সারে আক্রান্ত রাজনীতিকে কেমো দেওয়ার মাধ্যমে আসলে সুস্থ করতে হবে। নাসিরউদ্দিন পাটোয়ারিরা রাজনীতিকে আসলে ক্যান্সারে আক্রান্ত করেছে। তো এখন আসলে এই রাজনৈতিক যে অপসংস্কৃতি সৃষ্টি হয়েছে, এখন মানে পর্যাপ্ত পরিমাণ কেমো দিয়ে এই রাজনৈতিক ভাইরাস, এটাকে আসলে বলা যায় সরিয়ে ফেলতে হবে এবং রাজনৈতিক সুস্থতা এটা সৃষ্টি করাই আমার অন্যতম এজেন্ডা। আমি সবার দোয়া চাই। আমি যদি ভুল করি আমাকে পরামর্শ দিবেন এবং সবার পরামর্শ নিয়েই আমি আমার আগামীর জীবন পরিচালনা করতে চাই। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা আড্ডা দিলাম আমাদের একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, আমাদের একজন জনপ্রিয় মানুষের সাথে। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।